আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে আছে আম, সুদীপ্ত গুহ, বিশিষ্ট আহ, রাজনৈতিক বিশ্লেষক। আমি তার কথাকে খুব মূল্য দিই, কারণ উনি খুব নিরপেক্ষভাবে রাজনীতিক ঘটনাকে বিশ্লেষণ করেন। সুদীপ্ত বাবু, আমার সাথে জোড়ার জন্য অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, এই যে অপারেশন লোটাস হলো কয়েকদিন আগে, ঋতব্রতকে নিয়ে আহ 60 জন এমএলএ মমতার বিরুদ্ধে আওয়াজ উঠিয়ে একটা আলাদা গ্রুপ ফর্ম করলেন, এটা কি পশ্চিমবঙ্গ বিজেপি করিয়েছিল নাকি দিল্লি বিজেপি থেকে করানো হয়েছিল? ইউজুয়ালি এই ধরনের জিনিস সেন্টার থেকে হয়, যেটা আমরা মহারাষ্ট্রতে দেখেছি। এবার কি হয়েছিল? দেখুন, এখানে কিন্তু অপারেশন লোটাস বলে কেউ দাবি করেনি। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন, মমতা ব্যানার্জি বহুদিন ধরে আমার মনে হয় যে তার যারা দলের কর্মী আছেন তাদের অপমান করেছেন এটসেট্রা, তাদের বহুদিনের একটা রাগ ছিল। মহারাষ্ট্রের সঙ্গে এখানকার পার্থক্য আছে। মহারাষ্ট্রে ধরুন শরদ পাওয়ার বা ওনারা যে রেসপেক্টটা দিতেন তার দলের লোকেদের, সেই রেসপেক্টটা কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিন দেননি, এবং সেটা এবার যারা বেরিয়ে গেছে তারা বলেছেন। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এদের মধ্যে কয়েকজন ব্যাক করার চেষ্টা করছে। তো যদি নাকি লোটাস হতো বা অন্য কিছু থাকতো, তাহলে তারা ব্যাক করে চলে আসতো না। তো আমার মনে হচ্ছে এটা ওদের নিজস্ব ভিতরকার মানবমানের ব্যাপার। বহুদিন ধরে ওদের আম, যারা মানে কর্মী আছে বা যারা নেতা আছে, তাদের ওরা সম্মান দেননি। আপনারা তো ভোটের আগেও দেখেছেন যে এই বিকাশ বসুর স্ত্রী, বিকাশ বসু তো একজন বড় লিডার ছিলেন। আমরা যখন স্টুডেন্ট সেই সময় বিকাশ বসুকে হত্যা করা হয় ইছাপুরে, তার স্ত্রী, তার সঙ্গে মমতা ব্যানার্জি কিরকম দুর্ব্যবহার করেছেন। তো আমার ধারণা যে তার থেকেই এটা হয়েছে। এবং যখন এই ধরনের ডিক্টেটর পড়ে যায়, তখন সেই ডিক্টেটরের পাশে কিছু লোক তো থাকে যারা নাকি বেসিক্যালি, মানে কি বলবো ভদ্র ভাষায়, যে মানে তেল মারার জন্য বা এটসেট্রা ক্ষমতায় থাকার জন্য যারা নাকি পাশে থাকেন, যারা হ্যাতে হ্যাঁ মেলান নাতে না মেলান, তো ক্ষমতায় নেই, তারা সঙ্গে চলে গেছেন। আমার মনে হয় না যে এটা মানে অপারেশন লোটাস, মানে সেটা হলে সুদীপ্ত বাবু, এই কারণেই কি এখন বিজেপি পাল্লা ঝাড়ছে এটা থেকে? কারণ বিজেপি বুঝতে পেরেছে যে কাণ্ডটি করে নিজের বেশি ক্ষতি করেছে টিএমসি থেকে। কারণ এই এমএলএ দের বিজেপির দরকার ছিল না। মহারাষ্ট্রতে ছিল, কারণ বিজেপি মাইনরিটি সরকার চালাচ্ছিল, সুতরাং শিবসেনাকে ভাঙা দরকার ছিল। এখানে সেটা ছিল না। কিন্তু কিন্তু তাপস রয় এবং অন্যান্য নেতারা সম্ভবত তাদের ক্ষোভ মেটানোর জন্য এই ঘটনাটি করেছিলেন, যার ফলে এখন বিজেপি বুঝতে পারছে যে এটা ঘেটে গেছে। ঠিক বলছি? দেখুন, বিজেপি কোনোদিন ক্রেডিট নেয়নি। মানে পাল্লা ঝাড়লে যখন ক্রেডিট নেয় তখন তো পাল্লা ঝাড়ার কথা, কোনোদিন ক্রেডিট নেয়নি। অতর্কিতে এই জিনিসটা হয়, অতর্কিতে এটা বন্ধ হয়ে যায় বা দু চারজন লোক পিছিয়ে যায়। কারণ বিজেপির কিন্তু আমার ধারণা এই লোকগুলোকে একেবারেই দরকার নেই। বিজেপি দেখুন এবার ক্ষমতায় এসছে, কোনো রকম অর্গানাইজেশন প্রায় ছিলই না। রাস্তায় বহু জায়গায় বুথে লোক বসাতে পারেনি, বহু জায়গায় বুথ বাইরে তৈরি করতে পারেনি। তারপরে তারা ক্ষমতায় এসে শুধুমাত্র মানুষের সমর্থনে। আমার মনে হয় না যে এই লোকগুলো বিজেপিতে যোগ হলে বিজেপির কোন রকম ভ্যালু এডিশন হতে পারে। এবং সেই জন্যই বিজেপি, আমার বিশ্বাস যে মানে পাল্লা ঝাড়া ঠিক না। মানে যেটা কোনো ক্রেডিট নেওয়ার নেই, সেখানে ক্রেডিট কেন নেবে বা ডিসক্রেডিট বা কেন, তার বিভাগ কেন ভাগ নেবে না আর কি। যদি তাই হয়, তাহলে কেন ঋতব্রতকে আহ, আহ, যে একটা এক্সপেলড লিডার, তাকে বিজেপি লিডার অফ অপোজিশন করলো? যদি যদি তাদের সাথে কোনো কথাবার্তাই না হয়ে থাকে, তাহলে বিজেপি কেন এর মধ্যে পড়লো? না, বিজেপি করেনি। সে সাবমিট করেছে 58 জনের সাপোর্ট নিয়ে। ব্যাপারটা এতটাও তো সহজ নয়, সুদীপ্ত বাবু, যে বিজেপি করেনি। সাবমিট করেছে, 58 জনের সাপোর্ট আছে। প্রথম হুম। যে লেটারটা এসেছিল, সেই লেটারে যখন নাকি বলা হলো যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী নেতা, এবং তার মধ্যে 15 থেকে 20 জন বললো যে না আমরা সই করিনি, তখন হুম। অল্প একটি চিঠি এলো। এবং আপনারা জানেন যে 2/3 যদি মেজরিটি তারা যদি চিঠি দেয় যে আমাদের লিডার এবং আমরা আলাদা একটা ব্লক তৈরি করছি, তাহলে কিন্তু লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে কনস্টিটিউশনাল, সেই অনুযায়ী সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য স্পিকার, এবং স্পিকার অ্যাকসেপ্ট করেছে। এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই, এটা তো হুম। অ্যাকসেপ্ট করেছেন। এবং আর কালকে এরা যদি আদালতে যান, তাহলে তারা ওই যে নতুন যে অ্যামেন্ডমেন্ট এসছে সেটা নিয়ে তারা তার বৈধতা পাবেন। সুদীপ্ত বাবু, বিজেপির বিশেষ কিছু নেতা যারা অতি সক্রিয় হয়ে
পার্লামেন্টের বাইরে এসে বারবার প্রেস স্টেটমেন্ট দিচ্ছিলেন, এটা বলে যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, এটাই হওয়া উচিত। আপনার কি মনে হয় এনারা ভুল করছেন? যেরকম তাপস রয়, অতি সক্রিয়তাটা কি ভুল হচ্ছে এদের সাপোর্ট করা? তৃণমূল ভাঙলে বিজেপির লোকেরা তো আনন্দ পাবেই। দেখুন, বিশেষ করে মমতা ব্যানার্জি যেভাবে ডিক্টেটরশিপ চালিয়েছেন 15টা বছর, কোন রকম যদি ভাঙন হয়, সেই ভাঙন হলে তার আনন্দ সবাই নেবেই। এবং কি না, সাধারণ মানুষ আনন্দ নিয়েছে। আপনি দেখবেন অন্যান্য যে দলগুলি আছে, এমনকি রাজ্যের যে কংগ্রেস বা রাজ্যের যারা সিপিএম, তারা সবাই আনন্দ পেয়েছেন। কারণ মমতা ব্যানার্জি যে ডিক্টেটরশিপ চালিয়ে গেছেন দশকের পর দশক, তারপর তার দলে যদি কোনো রকম ভাঙন হয় বা কিছু হয়, এবং বিশেষ করে পিসিআর ভাইপোকে একদিক করে বাকিরা যদি বেরিয়ে আসে, তাহলে তো হিসেবে আনন্দ তো পাওয়ার নিশ্চয়ই মানে কারণ আছে। মানে এটা মানে আনন্দ না পেলেই সেটা অস্বাভাবিক হবে আর কি। আচ্ছা, আর মমতা তৃণমূলের বিদ্রোহী নেতাদের নিজে ফোন করে নিজে কথা বলছেন ফিরে আসতে, এবং অনেকে তাদের সাড়া দিয়েছে। এবার কি হবে? এবার দেখুন, প্রথমত 2/3 লোক চিঠি দিয়ে গেছে। কিন্তু যেরকম সঙ্গীতা রয় বাসুনিয়া এবং গুলশান মল্লিক, এরা প্রেস স্টেটমেন্ট দিয়েছে, তার ভিডিও আছে, যেখানে তারা বলছে যে না, এটা ভুল কথা। ঋতব্রত যেটা বলছে, মমতা আমাদের অ্যাডভাইসার হবেন, তারা বলছে যে নেত্রী মমতাকে থাকতেই হবে। তো এরা কি বাচ্চা ছেলের মতো খেলা করছিল এই এমএলএ রা? যখন তারা ঋতব্রতর সাথে যাচ্ছিল, তারা বুঝতে পারেনি যে মমতার নেত্রী থাকবে না, তাদের নেতা ঋতব্রত হবে? প্রথম কথা, আপনি 1995 সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে কেসটা, সেটা যদি দেখেন, যে প্রথমে 60-এর মধ্যে 20 জন সাপোর্ট দিয়েছিল, তারপর মধ্যে 7 জন বেরিয়ে আসে। ও তখন 1/3 সিস্টেম। আজকে যদি কেউ বেরিয়ে আসতে চায় এই ব্লক থেকে, তাহলে যে 50 জন গেছে, আমার যেটুকু ধারণা, আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট নই, তাহলে তাদের 1/3 কে বেরিয়ে আসতে হবে। তাদের যদি একজন বা দুজন বেরিয়ে আসেন, তাহলে কিন্তু বেরিয়ে আসাটা, যেহেতু এরা ব্লক হিসাবে স্বীকৃত হয়েছে, এবং যদি না এদের মধ্যেও চিঠি মানে সিগনেচারে যদি মানে ফরজারি না থাকে, আপনি বলেন যে আমার সিগনেচার ফর্জ করা হয়েছে, তাহলে ঠিক আছে। যদি ওই তিনি নিজে ইচ্ছায় সেই সময় সাইন করে থাকেন, তাহলে কিন্তু যদি বেরিয়ে আসতে হয়, তাহলে ওই 50 জনের 2/3 নিয়ে তাকে বেরিয়ে আসতে হবে। তিনি একজন। তার মানে আপনি বলছেন যে এবার ঋতব্রতকে ছাড়তে হলে কম করে কতজনকে বেরোতে হবে, একসাথে বেরোতে হবে কতজনকে, ওই 60 জনের মধ্যে যারা সাইন করেছে? 40, 2/3 40 জনকে একসাথে আবার বেরোতে হবে? একসাথে বেরোতে হবে। বা যদি মানে এমনি দল ছেড়ে বেরিয়ে আসে, এক সময় তো 1/3 ছিল, এখন বোধহয় 2/3, তার সিস্টেম বোধহয় 2/3, 40 জনকে আসতে হবে। তাহলে মানে ওই দুজন বেরোলে হবে না। এবং আগের বিধানসভায় যখন এই একজন দুজন করে ওরা নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু 7 জন বিজেপি থেকে বেরিয়ে গেছিল, তাদের কিন্তু বিধানসভা থেকে বরখাস্ত করা উচিত ছিল। যেটা নাকি বন্দ্যোপাধ্যায় করেননি, মানে বিভিন্ন আইনের ফাঁক দিয়ে এই দিয়ে উনি কিন্তু করেননি। নিয়ম ছিল ওই 7 জনের কিন্তু চলে যাওয়া উচিত ছিল। মানে এবার আপনার প্রেডিকশন কি? 30 জন এমএলএ ঋতব্রত, মুসলিম এমএলএ ঋতব্রতর সাথে ভীষণ আনকমফোর্টেবল গত দুদিনে, রাইট? এবং যেটা টিএমসি বোঝাতে চেয়েছে, সাকসেসফুল হয়েছে বোঝাতে এই এমএলএ দের, যে ভাই নিজেদের কনস্টিটুয়েন্সিতে গিয়ে জিজ্ঞেস করো যারা তোমাদের ভোট দিয়েছে, যে তোমরা যদি বিজেপির টিকিটে তো দাঁড়াবে না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াও অথবা দল ভেঙে দাঁড়াও, তাহলে তোমরা জিততে পারবে কিনা। এবং সেটা অনেকেরই মাথায় এখন খেলতে শুরু করেছে। আপনার কি মনে হয় যে চাকাটা আবার ঘুরে যাবে, এরা সব ফেরত যাবে পুরোনো টিএমসি তে মমতার নেতৃত্বে? দেখুন, তৃণমূল কংগ্রেস তো কোনো আদর্শের জন্য কেউ করেনি। তৃণমূল কংগ্রেস করেছে প্রথমত প্রত্যেকের একটা ওই মিথজীবী ব্যাপার ছিল, যে আমি দলকে এত টাকা দেবো, দল তার বদলে আমার এত টাকা ইনকাম করার একটা ব্যবস্থা করবে। যখন ভাগ হয়েছে, তখনও তার ভিত্তিতেই ভাগ হয়েছে। তার সঙ্গে কিছু না মান অপমান যদি বলে, যেটা এরা দাবি করছে যে আমাদের অপমান করতো এটসেট্রা, এটা যদি হয়, দুর্বল লিডার যখন দুর্বল হয়ে গেছে, তখন লিডারকে তারা ফেলে দিয়ে বেরিয়ে চলে এসছে। এবার ঘটনা হচ্ছে, টিএমসির যে মুসলিম এমএলএরা ছিল, এটা আপনি ঠিক বলছেন, যে টিএমসির যে মুসলিম এমএলএরা ছিল, তারা জিতেছিল কিন্তু মুসলিম একটা বাল্ক ভোটে। আমার মনে হচ্ছে আমরা যদি নতুন পার্টিতে থাকি, তাহলে কি আমাদের মুসলিম কমিউনিটি ভোট দেবে? কারণ দেখুন, হিন্দু কমিউনিটি ভোট দেয়, তারা কিন্তু ভোট দেয় যে আমাদের এখানে ডেভেলপমেন্ট হলো নাকি, এডুকেশন, হেলথ, এটসেট্রা, এই সব কিছু। তো মুসলিম কমিউনিটি ব্লকে ভোট দেয়। সুতরাং আপনার মনে হয় যে এই 30 জনের মাইন্ড চেঞ্জ হতে পারে, মনোভাব বদলাতে পারে? আদর্শ না থাকলে যে কোনো সময় মাইন্ড চেঞ্জ হতে পারে। আদর্শ যদি না থাকে,
কোনো একটা তার দলে। মানে এই যে 60টা লোকের যে গোষ্ঠীটা হয়েছে ঋতব্রতর আন্ডারে, এটা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না, এটাই হবে আপনি না মানে, বলছেন। মানে হওয়াটাও অস্বাভাবিক না, না হওয়াটাও অস্বাভাবিক না, কারণ কোনো আদর্শ নেই। যদি হুম, আদর্শ থাকতো বা কোনো লক্ষ্য থাকতো, তাহলে প্রথম কথা হচ্ছে যে এরা মানে 20 হয়ে 3টে ভাগ হোক, 30 হয়ে 2টো ভাগ হোক, বা 30-30-20 হোক, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু 208টা আসনেই এসছে, তাদের কিছু আসে আর যায় না। সেই অঙ্কটা আমরা বুঝি, কিন্তু তাও ভারতীয় জনতা পার্টি এদেরকে সাপোর্ট করেছে, করেছে বলেই এরা সাহস পেয়েছে। আজকে যদি সাপোর্ট বিজেপির মাথায় হাত না থাকতো তাহলে কি এরা আলাদা হতো? কখনোই নয়। সাপোর্ট সাপোর্ট করেছে, তার কি কোনো প্রমাণ আছে? কোনো সাপোর্টের প্রমাণ নেই। সাপোর্ট যদি করতো, তাহলে এরা এই ভাগ হয়ে আবার বেরিয়ে যেত না। এরা হুম, বেরিয়ে একটা ব্লক চিঠি দিয়েছে স্পিকারকে, এবং স্পিকার হুম। তাকে, তার কনস্টিটিউশনাল রুল, স্পিকার অ্যাকসেপ্ট করতে বাধ্য। এখানে স্পিকার মানে কোনো কথা, আপনি যেটা বলছেন যে ঘোলা জলে বিজেপি মাছ ধরতে চেয়েছিল, তাই? না না, মাছ ধরবো কেন? মাছ ধরার ইচ্ছাই নেই আমাদের। মানে ওকে। ধরুন, বিজেপির, ভারতীয় জনতা পার্টির, মানে তারা যদি, তারা তো বলবে যে আমাদের মাছ ধরার ইচ্ছা নেই। হুম, ভারতীয় জনতা পার্টির যে মানে পরিষদীয় টিম, তারা কেন নিজের দলে লোক বাড়াবে? এরা আসবে, এরা এসে আবার বলবে যে আমাদের মন্ত্রী করো, এই করো, এই তাদের দরকার নেই। এরা বিরোধীতে বসুন না। সুজিত বাবু, আর কয়েকদিনের মধ্যেই, এই সপ্তাহেই এন্টারটেনমেন্ট বলতে পারেন, এই একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। হ্যাঁ, সেটা বলতে ঠিক পারেন। বলেছেন, ঠিক বলেছেন। সুজিত বাবু, আর কয়েকদিনের মধ্যেই সোম মঙ্গল বুধের মধ্যেই একটা বড় মিটিং হচ্ছে সোনিয়া, রাহুল আর মমতা। সেখানে দুটো সিনারিও ডিসকাস হবে। টিএমসি কে কি কংগ্রেসের সাথে মার্জ করে দেওয়া যায়, এবং মমতাকে একটা বড় নেতৃত্বের রোল ফিরিয়ে দেওয়া যায় অনেক দশক পরে কংগ্রেসে, অথবা খুব ক্লোজ ট্যাকটিক্যাল অ্যালায়েন্স করা যাক এই দু দলের মধ্যে, খুব ক্লোজ। এই এই দরকারটা দুদিকেরই, টিএমসিরও এবং কংগ্রেসেরও। এবং এই মিটিংটার খুব গুরুত্ব আছে, কারণ এই মিটিংটার আগে অখিলেশের সাথে মমতার মিটিং হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে যদি এই ধরনের অ্যালায়েন্স হয় তাহলে বিজেপির জন্য 2029-এ অথবা সামনের পঞ্চায়েত এবং পৌরসভার ইলেকশনেও বেশ মুশকিল হতে চলেছে। কারণ আমাদের মনে রাখতে হবে, ভোটের ডিফারেন্স টিএমসি আর বিজেপি মাত্র 30 লাখ ছিল, কংগ্রেস জুড়লে সেই অঙ্কটা আরো কমে। এই দেখুন, চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাকে বিজেপি কিভাবে ডিল করবে এখন? মমতাকে অ্যারেস্ট করে, কিংবা অভিষেককে অ্যারেস্ট করে এই ডিল টিল যেগুলো কংগ্রেসের সাথে হওয়ার কথা হচ্ছে সেগুলো কি পিছিয়ে দেওয়া? দেখুন, কংগ্রেস যদি মমতা ব্যানার্জির সঙ্গে এই অবস্থায় অ্যালায়েন্স করে, তাহলে আমি বলবো যে কংগ্রেসের মানে আত্মহত্যা করা ছাড়া আর কোনো মানে ইচ্ছাই নেই। কারণ এখন যেখানে নাকি মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ, বা তৃণমূলের অবস্থা খুব খারাপ, এই যে বাল্ক ভোট 40%, এটা কিন্তু যেমন একটা টাইমে পুরো বামপন্থীদের ভোটটা বিজেপিতে চলে এসেছিল, সেরকম আজকের যে বিরোধী ভোটটা, মুসলিম ভোট, সেটা কিন্তু আইদার সিপিএম এ যাওয়ার সিদ্ধান্ত নেবে বা কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নেবে। অন্যরকম কোন রকম অ্যালায়েন্স না করে, আমি কংগ্রেসের এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ফলতায় যখন নাকি বাই ইলেকশন হলো, বা পরে যে ইলেকশনটা হলো, আপনারা কেন, আপনাদের মানে রাজ্য নেতৃত্ব কেন ওখানে গিয়ে মানে তাঁবু গেড়ে পড়ে থাকলো না? বা ধরুন আগামী দিনে যদি নন্দীগ্রামে ভোট হয়, আপনাদের তো উচিত ওখানে গিয়ে সোনিয়া, রাহুল থেকে শুরু করে সবাই গিয়ে পড়ে থাকা। তারা বলছে না, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এরা এত বড় নেতা যে এরা নন্দীগ্রামের ওই ছোট্ট ভোটে ওরা আসবে না। তা আমি বললাম যে দেখুন, এটাই হলো ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেসের পার্থক্য। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ভোট, এখানে বারবার প্রধানমন্ত্রী এসছেন, বারবার স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিনের পর দিন পড়ে যাচ্ছেন। আজকে যদি নাকি যেই কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি হয়েছিল, কংগ্রেস যদি সেই ভোটটাকে ফিরে পেতে চায়, কংগ্রেসের উচিত হবে যে এই মানে উচিত ছিল ফলতায়, বা উচিত হবে নন্দীগ্রামে তাদের নিজস্ব আলাদাভাবে দাঁড়িয়ে তাদের পুরো ফুল টিম নামালে, তাহলে কিন্তু একদম মানে চাঙ্ক ভোট তাদের দিকে চলে আসবে। কিন্তু আমি জানি কংগ্রেসের খেটে রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। যদি অ্যালায়েন্স করে, যদি মানে লোকাল পার্টনার ধরো অ্যালায়েন্স করো, এই করে তার যদি 2-4টে সিট পাওয়া যায়, সেটাই তাদের কাছে অনেক বেশি। তারপর তারা ভোটে হারবে, এবং হেরে তারপর বলবে যে ইভিএম এ কারচুপি চুপি হয়েছে, এই হয়েছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমার প্রশ্নটা ছিল, মমতার সাথে একটা খুব বিজেপি নিবিড়, নয়, একটা আমি খুব আপনাকে ক্লোজ টাই আপ হতে বিজেপি চলেছে। আমি আপনাকে বলছি, বিজেপি এটা নিয়ে চিন্তিত নয় এই কারণে, কারণ এখন যদি ভোট হয়, এখানে পঞ্চায়েত হোক, পুরসভা ভোট হোক, এখন মানুষের যা টেম্পারমেন্ট,
আজ থেকে 1 মাস আগে যারা থ্রেট করছিল এটসেট্রা তারা আজকে কোথাও নেই। ফলে আজকে সামনাসামনি ভোট হলে ভারতীয় জনতা পার্টির ভোট কিন্তু মানে কোনো কিছু না করলে 5 থেকে 10% ভোট বাড়বে। ফলে ভারতীয় জনতা পার্টির চিন্তা নেই, কিন্তু কংগ্রেস আজকে যদি এদের সঙ্গে হাত মেলায়, কোন রকম ভাবে হাত মেলায়, কংগ্রেসের কিন্তু পশ্চিমবঙ্গে যে মানে চলে আসার যে একটা চান্স ছিল বিরোধী জায়গাটা, ওই চান্সটা তারা ছেড়ে দেবে এবং ওই জায়গাটা সিপিএম নিয়ে নেবে। এবং মানে সিপিএম কিন্তু ওই জায়গাটা সিপিএম চাইছে কংগ্রেস এই ভুলটা করুক, এবং আমার ধারণা কংগ্রেস এই ভুলটা করতে চলেছে। আচ্ছা, আপনার মনে হয় জোট বাঁধতে চলেছে টিএমসি? এই জোটটা যদি বাদে মানে মমতা ব্যানার্জি কংগ্রেসকে মানে অপদস্থ করার বা মানে সাইড লাইন করার একটা একটা চেষ্টা পর্যন্ত ছাড়েনি তারা, এবং কংগ্রেসের হাত ধরে একসময় ক্ষমতা এসছে, 1 বছর পর কংগ্রেসকে বের করে দিল। এখন এখন আপনার মনে হয় যে মমতা টাই আপ করবে, কিংবা কংগ্রেস মমতার সাথে টাই আপ করবে, যেটা আপনি বললেন সেই ভুলটা করা সম্ভাবনা খুব বেশি, হাত ধরার চেষ্টা করবে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু কংগ্রেসের উচিত এখানে নিজস্ব সংগঠন তৈরি করা, নিজের জনসমর্থন আনানো। যারা মমতা ব্যানার্জিকে ভোট দিল তারা খুব সহজেই কংগ্রেসের দিকে চলে যেতে পারতো, কিন্তু কংগ্রেসের সেই ইচ্ছা নেই। কংগ্রেস সুদীপ্ত বাবু, মমতাকে আগে গ্রেফতার করবে নাকি অভিষেককে? কে আগে গ্রেফতার হবে? করে বলবো, আমার সেটা বলার সময় দেখুন দুজনেই আপনার কাছে সব খবরই থাকে? না না না, আমি আমার কাছে সেরকম কোনো খবর নেই। আমি এইটুকু বলছি যে দুজনেই এত মানে সিরিজ অফ অন্যায় করেছেন, সে আমরা জানি, কিন্তু কে আগে গ্রেফতার হবে? কারণ তার পলিটিক্যাল সিগনিফিকেন্স অনেক হবে। হতে পারেন, দেখুন যে কেউ যে কোনো সময় গ্রেফতার হতে পারেন এবং হওয়া উচিতও, কারণ এদের অন্যায়ের কোনো শেষ নেই। বুঝলাম, কিন্তু আগে কে গ্রেফতার হওয়ার কার চান্সেস বেশি? এটা অ্যাডমিনিস্ট্রেশন জানে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানে, স্টেট গভর্নমেন্ট জানে, তাদের বিরুদ্ধে কি কি এফআইআর হয়েছে এটসেট্রা, সেগুলো তার উপর ডিপেন্ড করছে। কিন্তু মানে তারা যে অন্যায় করেছে তাতে যে কেউ যে কোনো সময় যদি আমি যদি বলি মমতা চান তিনি গ্রেফতার হন, মমতা চান একবারের জন্য অভিষেকও গ্রেফতার হোক, যাতে এই গ্রেফতার ইন্দিরা গান্ধী মডেল আর কি, যাতে এই গ্রেফতার করলে আহা ওহু আচ্ছা ভয়, এটা থেকে একবার বেরিয়ে যাবেন। কারণ গ্রেফতার করলে ছাড়া তো পাবেন কখনো না কখনো, আর তারপরে যখন ছাড়া পাবেন তখন একটা বিশাল মানে রূপ নিয়ে তিনি ফিরবেন এই দুজনে। সুতরাং তাদের জন্য তারা অপেক্ষা করছে গ্রেফতার হন। এখানে দুটো পার্থক্য বলি, মানে 1977-এ মুরারজি দেশাই ভার্সেস ইন্দিরা গান্ধী এবং আজকের দিনে 2026-এ শুভেন্দু অধিকারী বরং মমতা ব্যানার্জি, দুটো কেস সম্পূর্ণ আলাদা। না, কিন্তু গ্রেফতার হওয়া আমাদের দেশে মানে শহীদ হওয়া, প্রথম কথা হচ্ছে মুরারজি দেশাই সেই সময় অলমোস্ট ফেলিওর ছিল, দ্যাট ইজ নাম্বার ওয়ান। মুরারজি দেশাই আসার পর জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যায়, যে ডেভেলপমেন্টের স্বপ্ন দেখিয়েছিলেন উনি সেখানে করতে পারেননি, এবং 4টে দলের ছিলেন, অখিল ভারতীয় লোকদল ভার্সেস জনসংঘ ভার্সেস কংগ্রেসও, তাদের মধ্যে একটা গন্ডগোল চলে। এর মধ্যে ইন্দিরা গান্ধীকে যখন 1-2 বছরের মধ্যে ব্যাপারটা বেশ খারাপ পর্যায়ে যায়, ইকোনমিক পর্যায়ে খারাপ যায়, মানুষের ক্রাইসিস বাড়ে, সেই সময় ইন্দিরা গান্ধী যখন অ্যারেস্ট হন, ইন্দিরা গান্ধী বেরিয়ে এসে, এবং সেই সময় কিন্তু কেজিবি ইন্ডিয়াতে একটা বড় রোল প্লে করছিল। মানে ইন্ডিয়া সোভিয়েত লবিতে ছিল এবং সোভিয়েত লবি পছন্দ করছিল না এই মোরারজি দেশাই বা এই গ্রুপটাকে। আজকের দিনে কিন্তু পরিস্থিতি সেরকম না, মানে মমতা ব্যানার্জির হয়ে না কেজিবি আসবে না সিআইএ আসবে, বা কেজিবির জায়গায় যারা এখন এসছে কেউ এসে মমতা ব্যানার্জিকে সাপোর্ট দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে একটা গভর্নমেন্ট, আজকে যে গভর্নমেন্ট আছে সে আগামী 5 বছর থাকবে, বা 3 বছর পর যদি ভোট হয় 3 বছর থাকবে। তৃতীয়ত হচ্ছে শুভেন্দু বাবুর যে গভর্নমেন্ট সেটা কিন্তু একটা পারফর্মিং গভর্নমেন্ট, এবং গত 1 মাসে আপনি দেখবেন যেটা একটা মানে কতগুলো টার্নিং পয়েন্ট, যেমন আমাদের পোর্ট ডিক্লেয়ার করা হলো, ডেডিকেটেড ফ্রেট করিডোর ডিক্লেয়ার করা হলো, 63খানা রেল প্রজেক্ট, এই জিনিসটা এখানকার ইকোনমিটাকে কিন্তু একটা মানে একটা বড় রকম কিন্তু বুস্ট করবে। রোড প্রজেক্ট ডিক্লেয়ার করা হলো, ইন্ডাস্ট্রির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে টাকা দিচ্ছে। আজকে দেখছেন পুরো রেল বোর্ড এসে কলকাতায় বসে গেছে, তো ইন্ডাস্ট্রি। ফলে এখানে যেখানে কি গত 49 বছর কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেখানে গত 1 মাসে একের পর এক ডেভেলপমেন্টাল প্রজেক্ট আসছে। এখানে মানুষের হাতে যদি কালকে টাকা আসে, তাদের যদি আয় বাড়ে, তার সঙ্গে ধরুন বিভিন্ন সোশ্যাল প্রজেক্ট সেখানেও ক্ষমতায়ন করা হচ্ছে মানুষকে। ফলে সেই সময়কার ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর ঘটনার সঙ্গে আজকের ইন্দিরা গান্ধী এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ঘটনা কিন্তু কোনোভাবেই এক নয়, এবং তাতে কিচ্ছু হবে না, আমি আপনাকে বলছি। এবং এরা যা অত্যাচার করেছে এদের উপর
সঞ্জয় গান্ধী কখনো বলতো না যে আমার এটা করার জন্য আমার বাড়িতে রোজ একটি করে মহিলাকে পাঠাও, যেগুলো আজকে আপনি খবরে দেখতে পাচ্ছেন। অত নিচে কিন্তু ওরা নামেনি, ইন্দিরা গান্ধী বা তারা ডিক্টেটর ছিল লিটল বিট, কিন্তু এত রকম অন্যায় তারা করেনি, এত রকম তাদের এগেনস্টে দুর্নীতির কেস ছিল না। এরা যা দুর্নীতি করেছে এবং তার জন্য সাধারণ মানুষ যেভাবে মানে ফেস করেছে, আমার মনে হয় না এরা অ্যারেস্ট হলে এদের পাশে কেউ দাঁড়াবে এবং জনসমর্থন পাবে, এটা আমার হ্যাঁ, মানে আপনি বলছেন যে এত সুইপিং এবং এত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে যে মানুষ ডেভেলপমেন্টের ঝড়ে মমতার ইমোশনকে ভুলে যাবে। এক্স্যাক্টলি। এবং আপনি দেখুন এই পোর্টটা হলে এখানকার ইকোসিস্টেম মানে ইস্টার্ন ইন্ডিয়ার ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে। গতকাল যে পোর্টটা সাইন হলো তার সঙ্গে আজকে 63 রেল প্রজেক্টস, তার সঙ্গে ধরুন বিভিন্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর, মেট্রো, এয়ারপোর্ট এক্সপানশন, তার সঙ্গে আপনার ওয়াটার পোর্ট মানে আপনার রিভার পোর্ট, এই প্রত্যেকটা জিনিস ইকোনমিক অ্যাক্টিভিটিসকে এমন বাড়াবে, লোকজনের হাতে কাজ আসবে, ব্যবসা আসবে, চাকরি আসবে, এবং এটা আসতে হবে, মানে এটা কিছু করার নেই। মানে এত এই ধরুন 1 লক্ষ কোটি টাকা যদি পাম্প হয় একটা স্টেটে কয়েক মাসের মধ্যে, লোকের হাতে টাকা আসতে বাধ্য, তার সঙ্গে এখানে একটা বিজনেস ইকোসিস্টেম তৈরি হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে। বুঝতে পেরেছি। সুজিত বাবু, হ্যাঁ সুজিত বাবু, একটা জিনিস আপনার কাছ থেকে জানা আছে যে প্রিয়াঙ্কা টেবরিওয়াল কার কথায় হঠাৎ আহ, সন্দীপনের বাড়ির সামনে অতগুলো বিজেপির কর্মীকে নিয়ে গিয়ে জুতো ছুঁড়ল? সেটা কি সে এককভাবে করেছিল, বঙ্গ বিজেপির সাপোর্ট ছিল, ব্যাপারটা কি? হ্যাঁ, উনি বিজেপির নেত্রী সন্দীপন লোকটা একেবারেই ভালো লোক নয়। তার বাড়ির সামনে ধর্ণা দেওয়াটা একদম ঠিক আছে, এবং দল সঙ্গে আছে, দলের অসুবিধা কি? ওরকম একটা খারাপ লোক তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। খারাপ কেন বলছেন সুজিত বাবু? পুরো রেকর্ড বা তৃণমূলের ভালোটাকে পুরো রেকর্ডই খারাপ। এরা যা কাজকর্ম করেছে etcetera, ওই জায়গাটা একদম মানে এরা নরক বানিয়ে রেখে দিয়েছে। মানে এবং পুরো চাই ইন্টালি বলুন, ওদিকে রাজাবাজার বলুন, মানে এইদিকে ইনি, ওদিকে হলেন কুণাল ঘোষ, এরা নরক বানিয়ে রেখে দিয়েছে। তো সেখানে উনি যদি প্রতিবাদ করেন, অসুবিধা কি আছে? মানে আমার মনে হয় না দল কি তার বিরুদ্ধে বলেছে, বলেননি। না, দল কিছুই বলেনি, এবং সেটাই সবার অবাক লাগছে যে একদিকে ঋতব্রতকে একে ডেপুটি স্পিকার করা হলো, সন্দীপন শাহকে, অন্যদিকে প্রিয়াঙ্কা টেবরিওয়াল। না ঋতব্রতকে সাপোর্ট করেছে, না একে সাপোর্ট করেছে, কোন রকম সাপোর্ট করেনি। আপনি দেখবেন বিজেপির যে ওয়েবসাইট টাইট আছে, সেখানে ঋতব্রতকে নিয়ে এখনো তারা কার্টুন বের করছে, গান বের করছে, ব্যঙ্গ করছে, এটসেট্রা, দূর থেকে মজা দেখছে, কেউ সাপোর্ট করেনি তাকে। তার মানে প্রিয়াঙ্কা টেবরিওয়াল বিজেপির সাপোর্টেই গেছিলেন যা কিছু করার, তাই তো? ওখানকার ক্যান্ডিডেট, উনি নেত্রী ওখানকার। মনে হচ্ছে যে খারাপ, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার, সেই প্রতিবাদ উনি জানিয়েছেন। আপনার কি মনে হয় কোথাও না কোথাও তার মানে সন্দীপন, ঋতব্রত এবং এই 60 জন লোক ফেসে গেছে? না মমতা তাদের নেত্রী, না বিজেপির হাত আছে, যেরকম আপনি বলছেন তাদের মাথার ওপরে, বিজেপি থেকেই তাদের বিরুদ্ধে সক্রিয়তা আছে এতটা, মানে কোথাও না কোথাও তারা এই কাজটা করে ফেসে গেছেন, ভুল করেছেন। এই 60খানা লোক, এরা মানে সমাজের কাছে এতটাই এরা মানে পরিত্যক্ত, এবং এদের পক্ষে কোনো রকম প্রপার ভ্যালু এডিশন সমাপ্ত বলে, এরা ফাঁসলো কি না ফাঁসলো তাতে সমাজের কিচ্ছু যায় আসে না। এরা কি ফাঁসলো কি না ফাঁসলো তাতে সমাজের কিচ্ছু যায় আসে না। ফাঁসলো, এদিকে থাকলো ওদিকে থাকলো, এদের দ্বারা সমাজের কোনো ভালো গতকালেও হয়নি, আগামীকালেও হবে না। ফলে না সমাজ না আমাদের কারোই এতে কিছু যায় আসে না। যদি ধরুন ভারতীয় জনতা পার্টির যদি আজকে 120-র কাছাকাছি যদি মানে সিট থাকতো, তাহলে তারা মনে করতো যে আরো 60 জন হলে লাভ আছে। তাহলে 8টা আসন পেয়েছে, তখন তাদের কি এলো গেল। হ্যাঁ, কিন্তু এবার বিজেপি চাইছে যে পার্লামেন্টারি পার্টি টিএমসি সেটা ভাবুক, কারণ বিজেপিকে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট বিল পাস করাতে হবে, তার জন্য বিজেপির আরো এমপি দরকার দিল্লিতে। তার মধ্যে একটা বিল হচ্ছে ওয়ান ইলেকশন, মানে সেন্ট্রালাইজ ইলেকশন, মানে সিঙ্গেল ইলেকশন, সব ইলেকশন একসাথে হবে। সেটা পাস করে গেছে বোধহয়, সেটা অলরেডি পাস করে না গেছে। না না, সেটা করানোর জন্যই নিয়ে পাস করেনি, কিন্তু সেটা পাস করে গেছে, মানে ডিলিমিটেশনটা পাস হয়নি। মানে ওয়ান ইলেকশনটা পাস করে গেছে, কিন্তু ডিলিমিটেশনটা পাস হয়নি। সেটার জন্য কিছু সাংসদ হলে ভালো হয়, কিন্তু তার জন্য যে এখানে খুব ইনসিস্ট করছে সেরকম কোনো খবর আমার কাছে নেই। সুতরাং দিল্লিতে যে টিএমসি ভাঙছে, আপনি কি মনে করেন এটাতে বিজেপির টিএমসি যারা পার্লামেন্টারি পার্টির মেম্বার্স, তাদেরকে সাপোর্ট করা উচিত যে ভাই ভাঙো এবং আমাদের দলে না এলেও আমাদের হয়ে ভোট করো?
দেখুন না, যে কোনো বিল যখন কেউ পাস করে সে চায় যে তার যত সমর্থন পাওয়া যায় তত তার মঙ্গল। একসময় ডাঙ্কেল প্রস্তাব যখন পাস করেছিলেন নরসিংহ রাও, তাকে হুম, ভারতীয় পার্টি সিপিএম সবাই সাপোর্ট করেছিল, এমনকি সিপিএম 5 বছর এখানে এত আন্দোলন করার পর সংসদে গিয়ে সাপোর্ট করে এসেছিল। হুম। যে কোনো গভর্নমেন্টই চায় যে বিরোধী দল থেকে, মানে যখন 2/3 যেখানে সংবিধান সংশোধন দরকার, সেখানে যত সমর্থন পাওয়া যায় ততই মঙ্গল। হ্যাঁ, কিন্তু তার জন্য কিছু দিতেও হবে তার। আজকে যদি কাকলিগঞ্জ দস্তিদার 18 জনকে নিয়ে। হুম। না, না, এই যে এত সংবিধান সংশোধন হয়, আপনার কি মনে হয় যে প্রত্যেকটা সংবিধান সংশোধনের জন্য মানে বোধ এই সময় বা তার আগে মনমোহন সিং বা তার আগে নরসিংহ রাও তারা পে করতেন? না, পে করার কোন, তাহলে সংবিধান সংশোধন এতগুলো হলো কি করে? পেমেন্ট করে হয়নি। একটা আলোচনার ভিত্তিতে একটা ইয়েতে আসা যায়, মানে একটা মতামতে তো আসাই যায়, এবং সেই ঘটনা বহুবার ঘটেছে আমাদের দেশে। একমাত্র আহ, ইমার্জেন্সি বা নাকি ইমার্জেন্সির সময় অন্যায়ভাবে সংবিধানের মধ্যে সেকুলার এবং সোশ্যালিস্ট এই শব্দ দুটো অ্যাড করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সংসদের কোনো সাপোর্ট না নিয়ে। এছাড়া আপনি আর কোনো এক্সাম্পল এরকম পাবেন না সেখানে সহমত নিয়েই করা হয়। সুব্রত বাবু, সময় কম। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় টিএমসি যে বিশাল অঙ্ক টাকা ফান্ড পার্ক করা আছে ব্যাংকে বৈধভাবে, যেটা ইলেকশন কমিশনকে তাদের ব্যালেন্স শিটে ডিক্লেয়ার করে ইলেকশন কমিশনকে দেওয়া আছে, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্ট কি ফ্রিজ হতে পারে? দেখুন, আমি নিজে একজন ইঞ্জিনিয়ারিং করার পর আমি সিএফএ করেছি। সিএফএ তে আমাদের প্রচুর কেস স্টাডি করাতো। সেই কেস স্টাডির মধ্যে এরকম কোনো কেস স্টাডি আমি কখনো পাইনি, মানে এটা কংগ্রেসের করেছিল বিজেপি, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে। হ্যাঁ। যে যদি 2/3 সংসদ এবং 2/3 বিধায়ক তারা যদি হুম। একসঙ্গে বেরিয়ে যায়, বেরিয়ে হুম। গিয়ে তারা যদি প্রমাণ করতে পারে যে এই দলটা আমারই, হুম। সেক্ষেত্রে কিন্তু ফান্ডটা আছে, সেই ফান্ডটা নতুন যে দল আছে সেই দলের কাছে চলে যাবে। এটা আর সেটারই কি চেষ্টা হচ্ছে? সেটা না, 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 সেটা তাদের টাকা, তারা কি করবে তারা বুঝুক না, তাদের যারা মেজরিটি হুম। তারা, তাদের টাকা কোথায় আছে কি আছে এ নিয়ে তো সম্ভবত পার্টি বা সম্ভবত বিজেপি কি এটা চাইছে যে মমতা এবং অভিষেকের হাত থেকে আর্থিক ক্ষমতাটা চলে যাক? একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে বিজেপি ব্যাংক। চাইছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মতো দুজন লোক রাজনীতি থেকে বেরিয়ে যাক, কারণ এরা যা ক্ষতি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের, যে এইরকম দুটো লোক রাজনীতিতে থাকুক, থেকে মানুষের ক্ষতি করুক, এটাই ভারতীয় জনতা পার্টি চায় না। মানে অত্যন্ত খারাপ দুজন হিউম্যান বিং, অত্যন্ত খারাপ দুজন পলিটিশিয়ান, তারা রাজনীতিতে থাকুক, এটাই ভারতীয় জনতা পার্টি চায় না। আপনার কি মনে হয় কোনোভাবে মমতা বাউন্স ব্যাক করতে পারে? দেখুন, এটা তো মানে এই ধরনের প্রশ্নের আমি কি করে উত্তর দেবো? আগামীকাল কি হতে পারে কি না হতে পারে। দেখুন, একটা জিনিস বলছি, যে মমতা ব্যানার্জি যদি প্রমাণ করতে পারেন যে আমি হিন্দু বিরোধী বা দেশ বিরোধী, তাহলে মুসলমানরা ওনাকে ভোট দেবে। যে জন্য উনি বললেন যে ওই হাদির ব্যাপারটা, যে আমি হাদির ব্যাপারটা উনি বললেন কেন? কারণ উনি চাইছেন যে এখানকার যে মুসলমানরা আছে সেই শুনে তারা যেন ওই ফলতায় যেরকম সিপিএম এর দিকে চলে গেছিল সেরকম সিপিএম এর দিকে না গিয়ে ওনাকে যাতে ভোট দেয়। ফলে উনি যদি প্রমাণ করতে পারেন যে উনি হিন্দু বিরোধী বা ভারত বিরোধী, সেক্ষেত্রে একটা সমর্থন তো ওনার সঙ্গে থাকবেই, মানে বাউন্স ব্যাক না করার তো কোনো কারণ নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মিস্টার সুদীপ্ত গুহ, সময় দেওয়ার জন্য।